আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করতেছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও ভালো আছি, কিন্তু মানসিকভাবে একটু টেনশনে আছি খুব। আল্লাহ চাহে তো ইনশাল্লাহ এটাও সব ঠিক হয়ে যাবে। পরের দিন উনি একসাথে, আমি মানে ঈদের পরের দিন দুপুরবেলা আমার ডিউটি শুরু হয়, তখন আমি একসাথে আমি বাসা থেকে আসার পরে দেখি ভাইয়া নিচে বসা আছে। পরে দুইজন কথা বলা শেষে আমি একটা অর্ডারে যাই, উনি আমার সাথেই অর্ডারে গেছিলো। তো অর্ডার থেকে অর্ডার দেওয়া শেষ করে পরবর্তীতে যখন ঈদের আগের দিন আমরা কোল্ড ড্রিঙ্কস খাইছিলাম। আমাদের এইখানে একটা কোল্ড ড্রিঙ্কস পাওয়া যায়, তা ওইটা বেশি পরিমাণে খাওয়া হয়। তো ওইটা খাইছি, খাওয়ার পরে ওইটার বিল দেওয়া হয় নাই। তো আমার ভাইয়া বলতেছিল যে বাকালায় মানে মুদিখানায় ওইখানে বিলটা দিয়ে আসি। তো আমি বলছি ঠিক আছে দিয়ে আসো। তো আমার 2 বিল্ডিং পরেই ছিল ওইটা। আল্লাহর কি, আসলে কখনো ভাবি নেই যেরকম একটা অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। তো উনি গেছে বিল দেওয়ার জন্য, হঠাৎ করে আসার সময় মানে আমি একটা অর্ডার দিতেছিলাম, গাড়ির এর ভিতরে দেখি মানুষ চিল্লাচিল্লি করতেছে। দৌড়ে যাই, এই ভিতরে দেখি আমার ভাইয়া মানে রাস্তায় পড়ে আছে। উনি ব্রেন স্ট্রোক করে, মানে এটা ছোট একটা স্ট্রোক করে ব্রেইনে। তারপরে আমি যাই ওইখানে যাওয়ার পরে দেখতেছিলাম যে ওনার মানে শেকিং হইতেছিল, বডি পুরো ফুল বডি শেকিং হইতেছিল প্রায় অনেকটা সময় ধরে। এতে মুখ দিয়েও মানে পানির মতো বের হইতেছে, ফ্যানার মতো। তো সাথে সাথে হসপিটালে কল করি। হসপিটালে না, আমি যাইতে যাইতে দেখতেছি যে একজন তালাবাদ রাইডার উনি অলরেডি মানে ইমার্জেন্সি কল করছে। তো তারপর অ্যাম্বুলেন্স আছে, অ্যাম্বুলেন্স আসার পরে আমাদের একটা সমস্যা হয়েছে, আমারও সেম সমস্যা, ভাইয়ারও সেম সমস্যা। আমাদের ইন্স্যুরেন্স নাই, মানে দুইজনেরই ডুবাইয়ের ভিসা, আর ডুবাইয়ের ভিসার ইন্স্যুরেন্স মানে করা হয় না। আমার যতটুকু জানি যে দুবাই ভিসার ইন্স্যুরেন্সগুলো হয় না। আবুধাবি যেরকম লাজিম ইন্স্যুরেন্স থাকে আর অ্যাভেলেবেল হয়, তো দুবাই ভিসাগুলো ইন্স্যুরেন্স থাকে না, এগুলো হলো সমস্যা। তো ইন্স্যুরেন্স নাই দুইজনেরই। আর যারা এই দেশে আছেন তারা ভালো করে জানেন, ইন্স্যুরেন্স ছাড়া আপনি যে কোনো হসপিটালে গেলে এই দেশের বিল অনেক বেশি আসে। আর ইন্স্যুরেন্স থাকলে ধরেন ডক্টর দেখাবেন 10 টাকা বা 20 টাকা, ক্লিনিকে গেলে 10 টাকা নেয়, বড় হসপিটালে বড় কোনো ডক্টর দেখালে 20 টাকা নেয়, 20 টাকা 25 টাকা, এর বেশি নেয় না। আর যদি ইন্স্যুরেন্স না থাকে তাহলে 400 টাকা, 200 টাকা, 220 টাকা, 250 টাকা, এরকম মানে ডক্টর বুঝে আপনি কোন ডক্টর দেখাই দিয়েছেন। আবুধাবি বা দুবাই যেখানেই হোক, একটা মানে ইউএই স্টেটের যে কোনো স্টেটেই থাকতে পারে, ইউএর ভিতরে যদি কোনো অ্যাক্সিডেন্ট হয় বা কোনো সমস্যা হয়, এই জায়গায় কিন্তু আপনি ইন্স্যুরেন্স থাকুক বা না থাকুক, আপনি একটা সাথে সাথে ট্রিটমেন্ট পাবেন। মানে এরকম না যে আপনার ইন্স্যুরেন্স নাই, টাকা পয়সা নেই, আপনার ফালায় রাখবে, এরকম না। যেরকম আমার ভাইয়ারের সাথে সাথে নিয়ে গেছি খলিফা হসপিটাল, ওই জায়গায় রাখছে, তারপরে নর্মাল করছে, সব কিছু ঠিকঠাক হয়েছে। ডাক্তার বলতেছে আমার সামনে হাঁটবে, তারপরে খাবার খাবে, তারপর আমি ওরা রিলিজ দিব। Oh my God! Wow! তো তারপরে আপনি যদি এর ভিতর থাকেন, ইমার্জেন্সি যে ট্রিটমেন্টটা দরকার ওইটার আপনি ফ্রি পাবেন, বা কোনো টাকা পয়সা লাগবে না। ইন্স্যুরেন্স থাকুক বা না থাকুক, এটা কোনো সমস্যা হবে না। ও মাই গড, আমি তো ভুল করে ফেলছি, একটা ভুল করে ফেলছি বলতে আমার নেক্সট সিগন্যালের রাইটে যা লাগবে, আমি এই সিগন্যালে ঢুকে গেছি। বেরিয়ে যাই। বেশ ভালো গরম পড়ছে, কথা বলতে খুব অস্থির লাগতেছে। আর এখন ভিডিও রেগুলার করতেছি না। দেখা গেছে আগে প্রতিদিন একটা করে 5টা বাজে ভিডিও দিতাম, কিন্তু এখন আর দিতেছি না, কারণ মনটা ওরকম ভালো নাই। ভাইয়া ভাইয়া যদি আবার সুস্থ হয়ে যায় তাহলে ইনশাল্লাহ আবার সব কিছু ঠিকঠাক করবো। তার কারণ ছাড়া আমার ভাল লাগতেছে না আসলে কোনো কিছু, যেটাই করতে যাই কোনো কিছু মন মানসিকতা ভাল লাগে না। ইন্স্যুরেন্স ছাড়া ডক্টর দেখাইতে গেছি, 400 দিরহাম নিতেছে, ব্রেনের ডক্টর। পাশাপাশি দুইটা টেস্ট বললো যে দুইটা টেস্ট করা লাগবে। দুইটা টেস্ট আসতেছে আপনার, এমআরআইতে আসতেছে 1600 দিরহাম, আর সিটি স্ক্যানে আসতেছে 1500 দিরহাম। টোটাল 3100, যা বাংলাদেশি টাকায় যদি কনভার্ট করি অলরেডি 1,10,000-এর মতো হয়ে যাবে। আর আমার মনে হয় উনি যে অবস্থা আছে আলহামদুলিল্লাহ এখন বর্তমানে অনেকটা ভালো আছে, মানে কথাবার্তা বলতে পারে, এরকম না যে একবারে কোনো কিছু পারতেছে না বা একবারে অসুস্থ হয়ে পড়ছে, এরকম না। আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে অনেকটা ঠিক আছে, মানে দেশে যে নর্মালি ট্রিটমেন্ট করার মতো ওই অবস্থা আছে। এর জন্য ওনারা রিসেন্টলি দেশে পাঠিয়ে দিব 2-1 দিন, কালকের ভিতরে ওনার ফ্লাইট। কালকে ওনার ফ্লাইট অলরেডি আমি টিকিট করে ফেলছি। তো দেশে পাঠিয়ে দেন, ওই জায়গায় ট্রিটমেন্ট করুক। এর ভিতরে আমিও রিসেন্টলি আসবো, আসার পরে তারপরে আমিও পাশে থাকবো, কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ, আল্লাহ চাহে তো। এটা গাড়ি রাখার জায়গা নেই, জায়গায় সমস্যা হলো এই জায়গায় যারা ইন্স্যুরেন্স নাই তারা ট্রিটমেন্ট করতে পারবেন না। ইন্স্যুরেন্স ছাড়া এত টাকা দিয়ে সম্ভব না আমাদের দ্বারা।
কারণ দেখেন এই 1 লাখ টাকা দিয়ে শুধু 2টা টেস্ট করবেন, যেই টেস্ট 2টা আপনি বাংলাদেশে 1 লাখ টাকাতে আপনি সুন্দরভাবে চিকিৎসাই করতে পারবেন আপনার নিজের। আর এই জায়গায় শুধু জাস্ট 2টা টেস্ট করতেই আপনার টাকা নিতেছে 1 লাখ টাকা। এই জায়গায় চিকিৎসা ক্ষেত্রে খুবই ব্যয়বহুল একটা জিনিস। এর জন্য এই দেশে যারা আছেন ইন্স্যুরেন্স থাকাটা বেশি ইম্পর্টেন্ট। আমার ইন্স্যুরেন্স হবে, আমার কোনো সমস্যা নেই। আমার ভাইয়ার আবার ইনভেস্টর ভিসা ছিল, তো ওনার ইন্স্যুরেন্সটা একটু সমস্যা, কিন্তু আমার ইন্স্যুরেন্স হবে। কিন্তু আমি ইন্স্যুরেন্স আসলে এই হেলানো ফেলানো করে করতেছি না। তো দেশের থেকে আসে মানে দেশে যেতেছি যেহেতু, আসার পরে তারপর ইন্স্যুরেন্স করবো ইনশাল্লাহ। A few moments later. শেষ করলাম অর্ডার দিয়ে, এখন যাওয়া যাক। বেশ কিছুক্ষণ বসলাম ওইখানে, একটু রেস্ট করলাম। দেখেন এখন আবার দোকানের উদ্দেশ্যে রওনা দিই। এদিক দিয়ে কি বেরোইতে পারবো কিনা জানি না, আমি এদিক দিয়ে বেরোইনি কখনো। বেরোয়ার বোধহয় জায়গা আছে একটা সামনে লেফটের দিকে, দেখি যে ঘুরে আসতে হলে তো সমস্যা। হ্যাঁ হ্যাঁ, বেরোয়ার জায়গা আছে, না এটা একটা সমস্যা হয়ে যেত এদিক দিয়ে বের হইতে না পারলে। বাসের পিচগুলো থেকে হঠাৎ করে যদি বেরোইতে যাই একটা ভয় কাজ করে, মানে গাড়ি পিছন থেকে আসলে কিছু দেখা যায় না। অর্ডারটা নিয়ে আসছিলাম 10 টাকার একটা অর্ডার, বেশ ভালো একটা দূরে। এত দূরে আমাদের 10 টাকার অর্ডার দেয় না, মিনিমাম 20-30 টাকার অর্ডার দেয়, মানে মিনিমাম 20 টাকা বা 25 টাকার অর্ডার নেয়, এর নিচে দিতে চায় না। তো এর জন্য আলাদাভাবে কাস্টমার থেকে এক্সট্রা ডেলিভারি চার্জ নেওয়া হয়েছে 4 দিরাম, কইছে 4 টাকা বেশি দেওয়া লাগবে। তো কাস্টমার রাজি হয়েছে, কাস্টমার বলছে সমস্যা না, আমি 4 টাকা বেশি দিব। তো 4 টাকা বেশি দিয়ে উনি খাবারটা নিছে। তো ওই জায়গায় দিলাম খাবারটা, দেওয়ার শেষে এখন আবার আমি একটু বসলাম, আসলে গলা শুকায় যেতেছিল। বেশ ভালো গরম পড়ছে আমাদের এখানে, বাংলাদেশেও নাকি প্রচুর গরম পড়ছে, আমাদের এখানে প্রচুর লেভেলে গরম পড়ছে ভাই, বলার বাইরে। এর আগের ভিডিওতে আমি বলছিলাম যে গরমের ভিতরে পানি বেশি করে খায়েন। আবার এর ভিতরে একজন কমেন্টও করছে যে ভাই হিসু তো বেশি পাবে। আর হিসু বেশি পাইলে ভাই আপনি কি মরে যাবেন নাকি? যে পানি খাওয়ার অভাবে দেখা যাবে, পানি শূন্যতার অভাবে বিভিন্ন ধরনের সমস্যা হইতে পারে। কিডনিতে আমাদের সমস্যা হয় পানি শূন্যতার কারণে। কথায় আছে না, পানির অপর নাম জীবন। আসলেই কিন্তু পানির অপর নাম জীবন। যেখানে আপনি যতই ক্লান্ত থাকেন, আপনি একটু পানি খান, আপনার মানে চেঞ্জ হয়ে যাবে, মন মাইন্ড সব কিছু। একটু রেস্ট নিয়ে পানি খেলে ঠিক হয়ে যাবে। এই যে একটু বসলাম, পানি খাইনি, একটু কোক খাইছি, খাওয়ার পরে বসেছিলাম, তারপরে এই যে এখন আবার বেরোইলাম বলতে অর্ডারটা দিতে দেওয়া শেষ করে তারপরে আবার আসা শুরু করলাম। ওই যে বিল্ডিংয়ে গেছিলাম ওই বিল্ডিংয়ের নিচেই বাকালা ছিল। পেট্রোলটা আজকে ফ্রাইডে, এখনই পেট্রোল ভরে নেই, নাইলে পরবর্তীতে সমস্যা পড়তে পারি। কারণ ভালো একটা অর্ডারের চাপ পড়বে সন্ধ্যার পর থেকে। গাড়িতে পেট্রোল নাই, একটু আগে জোরে টান দিছি, দেখি সিগন্যাল ইন্ডিকেটর মারতেছে, পেট্রোলটা নিয়ে যায় একেবারে। এখন অর্ডারের চাপ খুব কম আছে, অর্ডার নাই বললেই চলে। এখানে দাঁড়াই, আগে পেট্রোলটা, গাড়িকে একটু পানি খায় নাই। बिल चाहिए। আজকে 25 পেট্রোলে পুরো ফুল ভরে নিচ্ছে। পেট্রোল পাম্প থেকে যারা পেট্রোল নেন তারা একটা জিনিস খেয়াল করবেন, আপনি যদি বারবার এটা ধরেন ছাড়েন, মানে ওই যে কী বলে এটা কলের মতো, এটা চাপ দিলে যে পেট্রোলটা আসে, পেট্রোলটা পাইপে থেকে যায়। এটা আমি নিজেই দেখছি কীভাবে। দেখেন একদিন আমি যদি ফুল চাইপে ধরে রাখতাম প্রায় অনেকটা পেট্রোল এসে পড়তো। আমি সর্বোচ্চ 100 গ্রামের মতো পেট্রোল নিচ্ছি, আর পুরোটা পাইপের ভিতরে আছে। মানে একটু ধরছি ছাড়ি করতে সর্বোচ্চ 1 গ্রামের মতো পেট্রোল আমি নিছি। তো এর জন্য মানে আমি দেখছি মন মানসিকতা ভালো না থাকলে ভিডিও হয়তো বা এত করা হবে না, কারণ ভাল লাগে না, এই কথা বলতে মন চায় না, কোনো কিছু ভাল লাগে না। তার ভিতরে দুইজনের কমেন্টে রিপ্লাই দিয়ে দেই যে একজনই বলছে, দুইবার কমেন্ট করছে যে ভাইয়া আপনি কোন কোম্পানিতে কাজ করেন, লাইসেন্স পাওয়ার কতদিন পরে আমি ভিসা ক্যান্সেল করে বাইক রাইডের ভিসা লাগাবো। ভাই আপনি যদি কোনো কোম্পানিতে যান ওইটা আলাদা হিসাব, ওইটার হিসাব আমি জানি না। কিন্তু আপনার আমি কোনো কোম্পানিতে বলতে আমি একটা রেস্টুরেন্টে কাজ করি, আমার নিজের ভিসা দিয়ে, আমার দুবাইয়ের ভিসা। আমি লেবার কাট করে ফেলছি। ওই বাস কি নষ্ট হয়ে গেছে নাকি? আমি কোনো কোম্পানিতে কাজ করি না, আমি করি একটা রেস্টুরেন্টে কাজ করি, যেরকম এই যে তালাবাদ, নুন, এরা যেরকম কোম্পানিতে একটা নির্দিষ্ট ডেলিভারি কোম্পানিতে, আমি ওরকম না। আমি একটা রেস্টুরেন্টে মানে ক্যাফেটেরিয়ায় কাজ করি ডেলিভারি। এমনি আমাদের কমিশন না, আমার বেতন হিসাবে, মাস হিসাবে বেতন। আর আমার ভিসা দুবাইয়ের, আবার ট্রান্সফার করে নিছি আপনার 1 বছরের জন্য এই দোকানের নামে, যাতে কোনো সমস্যা না হয়।
তো ওই দোকানে আছি প্রায় 1.5 বছর হয়ে গেছে আমি কাজ করতেছি এইভাবে। আর লাইসেন্স করার পরে 2 সপ্তাহ পরে আমি এই জায়গায় আসছিলাম এরকম। আর আপনি যদি নুন তালাবাদ কোম্পানিতে যান তাহলে আপনি যে কোনো রাইডার, ভালো কোনো রাইডারের কাছে যোগাযোগ করলে মানে সবাই আপনার বিদেশে কি সবাই হেল্প করে, একটু জিজ্ঞেস করলে ভালো করে যে ভাই কীভাবে কী করছেন, আমি আসতে চাইতেছি। বাঙালি হোক, পাকিস্তানি হোক বা ইন্ডিয়ানি হোক, যেই দেশেরই হোক না কেন, আপনি বলবেন একজনের রাস্তায় পেলে তার কাজের সময় না, সে যখন ফ্রি থাকে, কারণ কাজের সময় ডিস্টার্ব না করাই ভালো। ফ্রি যখন বসে আছে মোবাইল দেখতেছে তখন তাকে জিজ্ঞেস করবেন, সে আপনাকে খুব সহজে দিবে। ইভেন আপনারে ওনারা পারলে এরকমভাবে হেল্প করবে যে ওনাদের যে কোম্পানি আছে ওইটাতে চাইলে ঢুকাই দিতে পারবে, মানে ওনারা চেষ্টা করবে যে ভাই আসেন আমি ঢুকাই দিই। কারণ আমার সাথে এরকম হয়েছে, আমি কয়েকজনের সাথে যখন প্রথম যোগাযোগ করছি তারা বলছে ভাই সমস্যা নাই, আপনি লাইসেন্স বেরোয়ার পরে আমার সাথে যোগাযোগ করেন, আমি আপনার একবারে ঢুকাই দিব। কিন্তু আমি যাইনি ইচ্ছা করে, আমার চিন্তা ভাবনা ছিল কিছুদিন আমি এই ক্যাফটেরিয়াতে শুনছিলাম অর্ডার কম আছে, এর জন্য আসছিলাম। কিন্তু আমি আসার পরে আমরা 2 জন ডেলিভারি ম্যান ছিলাম, আরেকজন বাঙালি ছিল। ওই চলে যাওয়ার পরে আমার উপরে অনেক প্রেশার আসে, এরকমভাবে এখন চলতেছে। দেখি দেশের থেকে ঘুরে আসার পরে কি করি। তো ভিডিও আর বড় করব না, আর এখন হয়তো বা রেগুলার ভিডিও ওরকমভাবে আসবে না। তো যতটুকু মাঝে মাঝে ভাল লাগবে একটু দিব। আজকে শুক্রবার ছিল দিনটা, সন্ধ্যার পরে অর্ডারে একটা ভালো চাপ আসবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ইনশাল্লাহ নতুন কোনো ভিডিওতে আবার দেখা হবে। যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা আমার ফেসবুক পেজটা ফলো করে দিবেন, আর যারা ইউটিউব থেকে দেখতেছেন তারা ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।